দেখেছেন গত 3 দিন থেকে পাহাড় জ্বলছে। সেখানে দীর্ঘদিন ধরে যে সেনা শাসন চলছে, শান্তি চুক্তি করে সেটির বাস্তবায়ন না করে তাদের কাছ থেকে অস্ত্র নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সেখানে পাহাড়িরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছেন এবং সেখানে ক্রমাগত স্যাটেলার হিসেবে বাঙালিদের ঢুকিয়ে সেখানে একটা যুদ্ধংদেহী পরিস্থিতি ক্রমাগত চালিয়ে যাওয়া হচ্ছে এবং এরই অজুহাতে সেনাবাহিনীকে সেখানে নিয়োজিত করা হয়েছে। সারা দেশে যেখানে সিভিল প্রশাসন কাজ করছে সেখানে পাহাড়ে চলছে সামরিক শাসন নিরাপত্তার অজুহাতে, অথচ আমরা দেখি যে পাহাড়ি জনগোষ্ঠীকে আসলে সেনাবাহিনী নিরাপত্তা দেয়। সেনাবাহিনী সেখানে ব্যবসা খুলে বসেছে। পাহাড়ে যে পর্যটন কেন্দ্র প্রত্যেকটি দেখাশোনা, সেখানে রিসোর্ট তৈরি করা এবং সেটার মধ্য দিয়ে যে ব্যবসায়িক সুবিধা, সমস্ত কিছুর সাথে আজ সেনাবাহিনী জড়িত। যে ভূমি, সেই ভূমির অধিকার পাহাড়িরা কখনো চেয়ে নিতে হবে, সেটার জন্য দলিল করতে হবে, সেটা কখনো তারা ভাবেনি। মাটি তাদের মা, সেই জমিতে দীর্ঘদিন ধরে বছরের পর বছর তাদের যে পিতৃপুরুষ তাদের থেকে পাওয়া জমিতে তারা চাষ করছে। এইভাবে তাদের যে সরলতা, সেটার সুযোগ নিয়ে যারা দীর্ঘদিন ধরে এই জমিতে চাষ করে তাদের যে সংস্কৃতি সেটি বজায় রেখে চলতে চাইছিলেন, তারা তো বিচ্ছিন্ন হতে চাননি। তারা তাদের যে সংস্কৃতি, তাদের যে ঐতিহ্য সেটি বজায় রেখে এই বাংলাদেশ রাষ্ট্রের মানুষ হিসেবে বেঁচে থাকতে চেয়েছেন। অথচ আমরা দেখছি যে কিভাবে এই পরিস্থিতিতেও যখন পাহাড়ি সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হচ্ছে, খাগড়াছড়িতে যে বৃহত্তর প্রতিবাদ সংগঠিত হলো, তার পরবর্তীতেই আমরা দেখলাম সেখানে কিভাবে ঘটনা সৃষ্টি করা হয় এবং কিভাবে পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয় এবং তার ফলশ্রুতিতে আমরা দেখলাম সেখানকার মানুষ ভিটে মাটি ছেড়ে পালিয়ে যাচ্ছেন, তাদের দোকানপাট ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সেখানকার মানুষের প্রতি সংহতি জানায় এবং এই যে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা এবং পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানকার জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সেনা শাসন প্রত্যাহারের দাবি জানাচ্ছে। আমরা বলতে চাই, পাহাড় কিংবা সমতলে আজকে নারীর প্রতি যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি সমানভাবে সমাজে বিরাজ করছে, সেটিকে যদি সমাজ থেকে দূরীভূত করতে হয় তাহলে প্রয়োজন যে সমাজের সর্বস্তরে নারী পুরুষের সম অধিকারের যে ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলোকে প্রসারিত করা। আমরা দেখছি নারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন এবং সেটিকে বিগত সময় সরকারগুলো নারীর ক্ষমতায়ন করা হয়েছে বলে গাল গল্প ছড়াতেন। আমরা বলতে চাই, নারী তার নিজের যোগ্যতায় মেধায় কর্মক্ষেত্রে প্রবেশ করেছে, এই জায়গায় রাষ্ট্র কোনো ভূমিকা রাখেনি। বরং আমরা বলতে চাই যে কর্মক্ষেত্রে তার যাতায়াতে যে নিরাপত্তা রাষ্ট্রের বিধান করবার প্রয়োজন ছিল, চলাফেরার নিশ্চয়তা প্রদান করবার ব্যাপার ছিল, কর্মক্ষেত্রে টিকে থাকতে যে আনুষঙ্গিক আয়োজনগুলো করবার প্রয়োজন ছিল, সেখানে কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার, পর্যাপ্ত বাস সার্ভিস, সেগুলো আমরা দেখতে পাই না। ফলে সেই সমাজে নারীকে ক্রমাগত অসংখ্য বাধা মোকাবেলা করে এগোতে হয়। এই সমাজে নারীকে তার অবস্থান তৈরি করতে হলে ঘরে বাইরে সর্বত্র তাকে একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আগাতে হয়, তার ঘর সামলাতে হয়, তার পরিবার সামলাতে হয়, তার অফিস সামলাতে হয়। এই সমস্ত কিছুর দায় দায়িত্ব যখন নারীর উপর বর্তায়, আমরা বলতে চাই নারী তো তাহলে অর্থনীতির চালিকা শক্তি হয়ে আছে আমাদের এই অর্থনীতিতে। ফলে নারীকে আজকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার চলবার পরিবেশ নিশ্চিত করা আজকে রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এই দাবিগুলো নিয়ে আজকে সমাবেশ করছে। সমস্ত ধর্ষণ, নির্যাতন, গণধর্ষণ বন্ধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বাহিনীর যে সেনা ক্যান্টনমেন্টে সেখানে তনুর খুন হয়, তনুর বাবা মা তার যে খুনি তার নাম পর্যন্ত তারা উল্লেখ করেছে, কিন্তু শুধুমাত্র সেনাবাহিনী হওয়ার কারণে
তাদের বিচার হয়নি, তাদের নাম পর্যন্ত প্রকাশ হয়নি। ডিএনএ টেস্ট হয়েছে, সেই ডিএনএ টেস্টের রিপোর্ট পর্যন্ত এখনো জনসমক্ষে আসেনি। তাহলে এই সরকার যখন ক্ষমতায় আসলো, তাহলে এই কাজগুলো কি তারা প্রথমে করতে পারতেন না? জনগণের সামনে তারা একটা আস্থার জায়গা রাখতে পারতেন। তাহলে আজকে যারা অপরাধগুলো করছে তারা বুঝতো যে এই সরকারের আমলে তারা পার পাবে না। কিন্তু আমরা দেখছি তনুর সেই হত্যা মামলা এখনো যে অন্ধকারে, সেই অন্ধকারে বন্ধুগণ, নুসরাত ওই ফেনীর একটি মাদ্রাসায় পড়তো, মাদ্রাসার যে প্রধান শিক্ষক, সেই শিক্ষক সহ থানার যে পুলিশ এবং আরো কয়েকজন শিক্ষক ছাত্রছাত্রী মিলে তনুকে কিভাবে পুড়িয়ে মেরেছে, সেই নুসরাতকে কিভাবে পুড়িয়ে মেরেছে সেই ঘটনা নুসরাত নিজের মুখে বর্ণনা করেছে তার মৃত্যুর আগে। আমরা দেখেছি নিম্ন আদালতে ওই পুলিশ যে দারোগা সে খালাস পেয়ে গেছে এবং অন্যান্যদের ফাঁসির আদেশ হয়েছে কিংবা যাবজ্জীবন আদেশ হয়েছে, কিন্তু সেই মামলা এখন হাইকোর্টে ধুঁকছে, তার কোনো বিচার এখনো হয়নি। আমাদের মনে আছে বসুন্ধরার মালিক তার ছেলে আনভির, সেই আনভির মুনিয়ার যে হত্যা, আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে প্রধান আসামি ছিল। তৎকালীন যে পুলিশ তারা আনভিরের কোনো যুক্ততাই নাকি এখানে খুঁজে পায়নি, ফলে তারা যে চার্জশিট দিয়েছে সেখানে আনভিরের নামই ছিল না। অথচ এর বিরুদ্ধে দেশের মানুষ তখন যে রুখে দাঁড়িয়েছিল, তাদের যে বক্তব্য পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে সেগুলো আপনারা দেখেছেন। তাহলে আমরা এখনো সেই সব ঘটনার বিচার এখনো দেখতে পাচ্ছি না। এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ফলে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, এটাই ছিল প্রত্যাশা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই সরকার তা করছে না। এই সরকার স্থানীয় যে প্রশাসনগুলো আছে কিংবা পুলিশ প্রশাসন, তাদেরকে সবল না করে এখানে সেনাবাহিনীকে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছেন। এই ম্যাজিস্ট্রেসি যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে আজকে পাহাড়ে কি হচ্ছে আপনারা দেখছেন। পাহাড়ে সেখানে সেনাবাহিনী এবং সরকারের যে শাসন, সেখানে দ্বৈত শাসন চলছে। এর মধ্যেও সেখানে পাহাড়ি বাঙালি দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার প্রতি মুহূর্তে সেই প্রচেষ্টা চলছে। তারই ধারাবাহিকতায় আমরা খাগড়াছড়িতে গত পরশুদিন দেখেছি এবং গতকালকে আমরা রাঙামাটিতে দেখেছি। ভিডিওর বর্তমান যে ইন্টারনেট সুবিধা, সেই সুবিধায় আমরা এই সকল ঘটনা সরাসরি প্রত্যক্ষ করছি। এখানে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করাটা খুবই সহজ, কিন্তু এই সরকারের পক্ষ থেকে এখনো আমরা এই বিষয়ে কোনো ধরনের উদ্যোগ দেখতে পাইনি। বরং আমরা দেখেছি অত্যন্ত উদ্বেগের সাথে আইএসপিআর তারা একটা বক্তব্য দিয়েছে খাগড়াছড়ি এবং রাঙামাটির যে ঘটনা, সেই ঘটনার সেখানে তারা বরাবরের মতোই, চিরাচরিতের মতোই তারা সেই ঘটনাকে সঠিকভাবে ব্যাখ্যা করেনি, তারা তাদের পক্ষেই ব্যাখ্যা করেছে। আমরা জানতে চাই সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য তারা কার মাধ্যমে কিভাবে তারা সংগ্রহ করেছে। সেখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ আছে, সেই নেতৃবৃন্দের কাছে তারা কি এই সকল যে ঘটনা, সেই ঘটনার বর্ণনা তারা জানতে চেয়েছেন। আমরা জানি যে একটি রাষ্ট্র যখন কাজ করে, সেই রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করে। তাহলে এই গোয়েন্দা সংস্থা কি করছে? আমরা জবাব চাই। এই গোয়েন্দা সংস্থারা কি করছে? কেন অপরাধীরা এখনো পর্যন্ত অপরাধ করছেই এবং তার পার পেয়ে যাচ্ছে?
সুস্মিতা রায় শুক্তি বলেছেন, আন্দোলনে যেই কর্মীরা, যেই নারীরা এখানে ভূমিকা রেখেছে, সেই নারীদের অনেকের সম্পর্কে সাইবার বুলিং হচ্ছে। ফেসবুকে, ইন্টারনেটে নানানভাবে তাদের চরিত্রকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। এখানে এই রাষ্ট্রে আমরা বসবাস করি, প্রত্যেকেই, আমি কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি পাহাড়ি, কি বাঙালি, আমরা নির্বিশেষে মানুষ, আমরা এই রাষ্ট্রের নাগরিক। এই রাষ্ট্রের একজন মানসিক যে প্রতিবন্ধী, সেও যদি একটা কিছু কিনে খায় তাহলেও সে কিন্তু ট্যাক্স দেয়। যে ভিক্ষুক সেও ট্যাক্স দেয়। যাকে আমরা হিজড়া বলে অবজ্ঞা করি, সেই হিজড়াও যখন কিছু কিনে খায় সেও কিন্তু ট্যাক্স দেয়। প্রত্যেকটা মানুষের ট্যাক্সে এই রাষ্ট্র গড়ে উঠেছে। এই রাষ্ট্র তার প্রতিদিনকার যে কার্যক্রম, সেই কার্যক্রম পরিচালনা করছে। ফলে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা দেখছি গত বেশ কয়েকদিন ধরে ঢাকা শহরে ছিন্নমূল মানুষের সংখ্যা বাড়ছে। রাস্তায়, ফুটপাতে তারা ঘুমায়। তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার ব্যবস্থা কে ভাববে? বন্ধুগণ, আমরা এই সরকারের কাছে যে প্রত্যাশা করেছিলাম গত ৪৫ দিন আগে বা ৪০ দিন আগে, আজকে আমরা সেখানে অনেকগুলো প্রশ্ন তাদের কাছে রাখতে চাই যে আপনারা দেশটাকে কিভাবে পরিচালনা করতে চান। সত্যিকার অর্থেই যদি আপনারা সাধারণ মানুষের জন্য কাজ করতে চান, তাহলে আপনারা সেই সাধারণ মানুষের কাছে যান। আপনারা সাধারণ মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারগুলো কিভাবে তাদেরকে দেয়া যায়, সেই অধিকারগুলো নিয়ে আপনারা কথা বলুন। বন্ধুগণ, পানি দেবো, কোনো হচ্ছে না, আসছে না। নসীন বলবে, নসীন।